ভালোবাসা থাকলে সুখ হয়, কিন্তু ভালোবাসা কতদিনে, কতকাল স্থায়ী হয় ভালোবাসা? প্রেম অসহ্য প্রাণঘাতী যন্ত্রণার ব্যাপার। প্রেম চিরকাল টিকলে মানুষকে আর টিকতে হতো না। প্রেমের জন্ম আর মৃত্যুর ব্যবধান বেশি নয়। প্রেম যখন বেঁচে আছে তখন দুজনের মধ্যে একজন মরে গেলে সুখ হয়, অক্ষয় সুখ হয়। প্রেমের অকাল মৃত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায়। কিন্তু প্রেম যখন মরে গেছে তখন আছে শুধু মায়া, অভ্যাস আর আত্মসান্ত্বনার খেলা। তখন যদি দুজনের একজন মরে যায়, বেশি দিন শোক হওয়া অসুস্থ মনের লক্ষণ, সেটা দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। মানুষের ভাবনার যে অংশটুকু চিরকাল অপ্রকাশিত এবং প্রকাশিত হওয়ার জন্য যে ভাবনাগুলো দ্বারপ্রান্তে দাঁড়িয়ে চিরকাল অপেক্ষারত কোন একটি ট্রেনের জন্য, যে ট্রেন এই ভাবনাগুলোকে বয়ে নিয়ে যাবে, সেই ভাবনাগুলোর কিছুটা হলেও প্রকাশিত হয়েছে আজকের আলোচ্য উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য। একটি অসাধারণ প্রেমের বা অ্যান্টি প্রেমের একটি রোমান্টিক উপন্যাস। মানুষের হৃদয়ের সবচেয়ে উচ্চ পদস্থ অনুভূতি প্রেমের সৃষ্টি এখানে আছে। প্রেমকে যদি লিখিত আকারে প্রকাশ করা যায় এবং সেই লেখার উপর কোনো বৈদ্যুতিক আলো না ফেলে শুধু পূর্ণিমার রাত্রি তুমুল জ্যোৎস্নায় সেই লেখাকে আলোকপাত করা যায়, তবে সেই লেখা পড়ে যে সূক্ষ্মতম অনুভূতি মানব মনে সৃষ্টি হবে তার পুরোটাই এখানে আছে। তেমনি আছে ভাঙচুর, আছে অতল প্রেমের নিষ্ঠুরতম ভাঙচুর, যা হৃদয়কে চুরমার করে দেয় খুব তাচ্ছিল্যের সাথে। আর আছে স্বার্থ ত্যাগ, প্রেমকে অমর করতে প্রেমিকের যে গভীর স্বার্থ ত্যাগ তা আমাদের হৃদয়কে শান্ত করে, আবার একই সাথে করে মর্মাহত। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অদ্ভুত দিবারাত্রি কাব্য উপন্যাসের যে কথাগুলো এতক্ষণ আমি বললাম, এগুলো হচ্ছে একেবারেই সারবস্তু, সারমেয় কথা। নিজের গভীরে থাকা সূক্ষ্ম ভাবনাবোধগুলো খুঁজে পাওয়া যাবে যদি আমরা এই উপন্যাসের অতলে ডুবে যাই। হ্যাঁ, এমএস শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসের এই টপিকসটি প্রধানত তোমাদের জন্য, কিন্তু এটি এমন একটি টপিকস যা সবার জন্য প্রযোজ্য হতে পারে। মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও বলছি, মনোযোগী হও। আমরা আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দিবারাত্রি কাব্য। এই উপন্যাসটি নিয়ে কথা বলবার পূর্বে আমরা আর একটু জায়গায় গিয়ে আমরা একটু ঘুরে আসব। সেই জায়গাটি হচ্ছে এই উপন্যাসটি যখন প্রকাশিত হল, মানিক বন্দ্যোপাধ্যায়ের ২৭ বছর বয়সে জীবনের প্রথম লেখা উপন্যাস যখন এটি প্রকাশিত হলো, তখন প্রচুর সমালোচনা, আলোচনা এবং এখন পর্যন্ত এই আলোচনা সমালোচনা কিন্তু চলছে। তো মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস সম্পর্কে তার নিজের একটি বাণী রয়েছে। তিনি কি বলেছেন উপন্যাস সম্পর্কে, যা আমাদের জানা দরকার, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মানিক বন্দ্যোপাধ্যায় বলছে, দিবারাত্রি কাব্য উপন্যাস পড়তে বসে যদি কখনো মনে হয় এই বই খারা খাপ ছাড়া, যদি মনে হয় অস্বাভাবিক, তখন মনে রাখতে হবে এটি গল্পও নয়, এটি উপন্যাসও নয়, এটি একটা রূপক কাহিনী, রূপকের আরেকটি নতুন রূপ। একটু চিন্তা করলে বোঝা যাবে বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক দিয়ে সীমাবদ্ধ করে নিলে মানুষের কতগুলি অনুভূতি যা দাঁড়ায়, সেইগুলিকেই মানুষের রূপ দেওয়া হয়েছে। চরিত্রগুলো কেউ মানুষ নয়, প্রজেকশন, মানুষের এক এক টুকরো মানসিক অংশ, মানুষের একটি ব্যক্তিত্বের রিফ্লেকশন। অর্থাৎ আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে প্রধানত 4টা চরিত্র রয়েছে। কেন্দ্রে হেরম্বকে, সুপ্রিয়া, আনন্দ, উমা, এই 3টাই নারী চরিত্র। এখানে মাঝখানে একটি পুরুষ চরিত্র যাকে কেন্দ্র করে উপন্যাসের
হয়েছে, আকর্ষণীয় হয়েছে এবং বিকশিত হচ্ছে। তাহলে আমরা কি আসলে এই চরিত্রগুলোকে আমরা কোনোটাকেও একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গ্রহণ করব না? যদি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গ্রহণ করি তাহলে আমাদের চিন্তার জগতে এলোমেলো বিশৃঙ্খলতা কাজ করবে। অর্থাৎ আমরা যখন কোনো একটি বিষয় চিন্তা করি আমাদের মধ্যে নানান ধরনের চিন্তা আসে, নানান বিষয় কিন্তু আমাদের মনের মধ্যে আসে, আমাদের মস্তিষ্ক নানা দিক চিন্তা করে। তাহলে এই উপন্যাসের যে চরিত্রগুলো আমাদের চিন্তা, আমাদের মানসিকতা এক একটি অংশ, এটা কখনোই পূর্ণাঙ্গ চরিত্র নয়। হিড়ম্বা আমি যে বিষয়ে চিন্তা করছি একই বিষয়ে আমরা নানা রকম চিন্তা করি। তাহলে হিড়ম্বা আমার এক চিন্তার একটি অংশ, সুপ্রিয়া আমার এক চিন্তার একটি অংশ, আনন্দ একটি চিন্তার অংশ, উমা একটি চিন্তার অংশ। তাহলে আমরা কি বলছি যে এই উপন্যাসটি যে চরিত্রগুলোকে কখনোই পূর্ণাঙ্গ চরিত্র হিসেবে গ্রহণ না করে আমাদের মানসিকতার এক একটি খণ্ড প্রতিরূপ বা রিফ্লেকশন বা প্রজেকশন রূপে গ্রহণ করলে আমাদের এই উপন্যাস সম্পর্কে কোনো অভিযোগ বা খাপছাড়া এগুলো আমাদের মনে আসবে না। এখানে বলা হলো যে উপন্যাস আসলে এটা একটা রূপক। হ্যাঁ, উপন্যাসটি 3টি খণ্ডে বিভক্ত। 3টি খণ্ড বলতে 3টি অংশ রয়েছে। প্রথম ভাগে লেখা রয়েছে দিনের কবিতা, দ্বিতীয় ভাগে রাতের কবিতা, তৃতীয় ভাগে রয়েছে দিবারাত্রি কাব্য। এবং এই দিনের কবিতার শুরুতে একটা কবিতা দিয়ে শুরু করা হয়েছে। ঠিক কবিতা না, কবিতার কিছু লাইন, কবিতা আকৃতি, কবিতা সদৃশে কিছু লাইন রয়েছে। আবার রাতের কবিতার অংশেও শুরুতেই বেশ কিছু কবিতা সদৃশের কিছু লাইন রয়েছে, দিবারাত্রির কাব্যতে রয়েছে। এই যে কবিতাগুলোর যদি আমি কবিতার মতো করে অর্থ খুঁজতে যাই তাহলে কিন্তু আমি তেমন কোনো অর্থ খুঁজে পাবো না। কবিতার মধ্যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো রূপক আকারে, অর্থাৎ এই অংশের মধ্যে কি কেমন ঘটনা বর্ণনা করা হয়েছে তার একটু রিফ্লেকশন রয়েছে কবিতার শব্দগুলোর মধ্যে। আমরা শুধু কবিতার শব্দগুলো, প্রত্যেক ভাগের শব্দগুলো আমরা দেখছি, প্রধান প্রধান শব্দগুলো কেমন রয়েছে। আমরা দেখো প্রথম ভাগের দিনের কবিতার মধ্যে উল্লেখযোগ্য শব্দগুলো হচ্ছে পিঞ্জর সাহারা, শুষ্ক জীর্ণ তৃণ ক্ষতবু তৃষ্ণা, মৃত মৌমাছি, উত্তপ্ত বিশ্বাস, মরিচিকা, রিক্ত বক্ষ, বিবর্ণ, বিশীর্ণ, মরুতৃণ। এই শব্দগুলোর মধ্যে তোমরা যদি গভীর মনোযোগ দিয়ে শোনো তাহলে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি এখানে একটা আহাকার রয়েছে বুকের মধ্যে, একটা শুষ্কতা রয়েছে, একটা হৃদয়টা মনে হয় একটা ফেটে একটা চৌচির অবস্থার মধ্যে রয়েছে, একটা অতৃপ্ততা বোধ রয়েছে এই শব্দগুলোর মধ্য দিয়ে। অর্থাৎ এই শব্দগুলোর মধ্য দিয়ে পরিবেশের একটা আর্দ্রতা নেই, রয়েছে পরিবেশের শুষ্কতা, রয়েছে পরিবেশের খুব খাঁখা একটি অবস্থা এই শব্দগুলোর মধ্য দিয়ে। আমরা রাতের কবিতার যে দ্বিতীয় ভাগ রাতের কবিতার মধ্যে যে উল্লেখযোগ্য যে শব্দগুলো সেগুলো দেখো। এখানে হচ্ছে প্রেম, আলো, রাত্রি, ছায়া, সাহারার বালি, শান্ত রাত্রি, নিহারিকা, মহামুক্তি, প্রেমের নতুন শরীর, মুক্তির আভাস। এই শব্দগুলোর মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি প্রেমের একটা রূপ আমরা এখানে পাবো, একটা প্রেমের চমৎকার একটা যাত্রা পথ আমরা এখানে পাবো, একটি সম্পর্কের কিছু রূপ আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আমরা বলতে পারি সেই আগে সেই শুষ্কতার জায়গা থেকে কিছুটা আর্দ্রতার পথে এখানে প্রেম যাত্রা করেছে। তৃতীয় ভাগ আমরা এখানে দেখব উল্লেখযোগ্য যে শব্দগুলো শুরুতে অন্ধকার, উর্বশী, শ্মশানচারিণী, মৃত্যু, উপবাসী, ভস্য, সব্যসাচী, ক্ষুধাতুর, শ্মশান, নদীস্রোত, ব্যর্থতা। এই জায়গাতে আবার এসে দেখছি মৃত্যু, শ্মশান, জীবনের পর্যদস্তুতা, ব্যর্থতা, অর্থাৎ
প্রথমে একটা শুষ্কতা রয়েছিল, তার মাঝপথে কিছুটা আমরা আর্দ্রতা পেলাম প্রেমের, এরপরে এসে দেখছি আবার সে ব্যর্থতা, আবার সে হাকার, আবার সে মৃত্যু, আবার সে জীবন থেকে পালিয়ে বাঁচবার একটা চেষ্টা। এই শেষ জায়গাটিতে এসে আমরা এখানে দেখছি। আমরা উপন্যাসের যে আমরা এবার একটু উপন্যাসটি নিয়ে আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা এখানে 4টা চরিত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি। 4টা চরিত্রের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে আর বাকি 3 পাশে 3টি নারী চরিত্র রয়েছে। এই 3টি নারী চরিত্রের মধ্যে আমরা এই 3টি নারী চরিত্র হিরোম্বকে কেন্দ্র করে তারা কিন্তু আবর্তিত হয়েছে, এবং হিরোম্বের সঙ্গে কার কি সম্পর্ক আমরা এইটুকু আগে একটু দেখব। আজকে আমাদের প্রধান যে আলোচনা করব মূলত আমরা হিরো চরিত্রটাকে নিয়ে আমরা কথা বলছি। উমা হিরম্বের স্ত্রী, বিবাহিত স্ত্রী, কিন্তু উপন্যাসে তার সক্রিয় উপস্থিতি কোথাও নেই, কিন্তু তার প্রভাব রয়েছে। হিরম্ব উমাকে বিয়ে করে এবং এই উমা এক সন্তানের জননী। অবশেষে জীবনের এক সন্তান জন্ম দেওয়ার পরেই উমা বলা যায় অভিমানে আত্মহত্যা করে। অর্থাৎ উমার প্রাণবন্ত উপস্থিতি আমরা উপন্যাসে দেখি না। কেন আত্মহত্যা করে সে বিষয়ে লেখক ঔপন্যাসিক সরাসরি স্পষ্ট করে যান নাই। আমাদের সচেতন পাঠককে আমাদের ভাবনা দিয়ে, চিন্তা দিয়ে আবিষ্কার করে নিতে হয়েছে। আমরা দেখব একটু পরে কেন আত্মহত্যা করে বলে আমরা মনে করতে পারি। হিরম্বর প্রথম জীবনে প্রথম প্রেম উপন্যাসের অনুযায়ী সুপ্রিয়া। হিরম্ব সুপ্রিয়ার প্রেমে যোগ দেয়, সুপ্রিয়াও হিরম্বের প্রেমে যোগ দেয়, কিন্তু একটা পর্যায়ে সুপ্রিয়ারা দায়িত্বভার গ্রহণ না করে সুপ্রিয়াকে এক পুলিশ অফিসার দারোগা অশোক বাবুর সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। অর্থাৎ হিরম্ব সুপ্রিয়াকে হারালো, বিয়ে করলো উমাকে, তাকেও হারালো। উপন্যাসের একটা পর্যায়ে গিয়ে আমরা দেখব উমার মৃত্যুর পরে হিরম্ব সুপ্রিয়ার বাড়িতে যায় এবং সেখানে 1-2 দিন থেকে পরবর্তীতে চলে যায় আনন্দর কাছে। আনন্দর সম্পর্কে একটু বলে নিই। আনন্দর বাবা এবং মা আছে। আনন্দর বাবা মাস্টার মশাই, নাম অনাথ। প্রথম জীবনে সে মাস্টারি করত। আনন্দর মায়ের নাম হচ্ছে মালতী। যৌবনের শুরুতে মালতী এবং মাস্টার মশাই অনাথ ভালোবেসে বিয়ে করে গ্রাম ছেড়ে দিয়েছিল। একটা পর্যায়ে এসে তাদের ভালোবাসার বাহ্যিক প্রকাশ রূপ পায় আনন্দের পৃথিবীতে আগমনের বার্তা ঘোষণার মধ্য দিয়ে। আনন্দ এখন যৌবনবতী হয়েছে। এই হিরম্ব এই আনন্দের কাছে গিয়ে, আনন্দের সংস্পর্শে গিয়ে নিজেকে নতুন করে বিশ্লেষণ করতে শিখেছে। আসলে হিরম্ব এমন একটি চরিত্র, প্রত্যেকটি বিষয়কে সে ভীষণ রূপে আত্মবিশ্লেষণ করে চলে এবং সে নিজেকে বিশ্লেষণ করতে পছন্দ করে। হিরম্ব সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায় সে নিজেই বলেছে যে হিরম্ব এমন একটি চরিত্র, হিরম্ব আসলে ভালোবাসে, সর্বস্ব উজাড় করেই ভালোবাসে। আর মানিক বন্দ্যোপাধ্যায় হিরম্ব সম্পর্কে বলেছে, হিরম্ব আসলে ভালোবাসে, সর্বস্ব উজাড় করেই ভালোবাসে। প্রেম ও অপ্রেমের দোলাচলে দুলে কাউকে পাওয়ার জন্য নয়, অথবা হয়তো সে কাউকে সত্যি করে ভালোবাসে না, সে ভালোবাসে, ভালোবাসার মাধ্যমে
হৃদয়কে আত্মবিশ্লেষণ করে, ভালোবাসাটাকে আত্মবিশ্লেষণ। হিরম্ব ঠিক আসলে কাউকে পাওয়ার জন্য সে ভালোবাসে না। এই যে হিরম্বর এই জায়গাপথ থেকেই হিরম্ব জীবনের প্রতিটি মুহূর্তে আসলে একটা অস্থির দোলাচল বৃত্তের মধ্য দিয়ে হিরম্ব হাঁটাহাঁটি করে। হিরম্ব কোথাও স্থির না। আমরা এই উপন্যাসটিতে কথা বলছি, উপন্যাসটি যেহেতু আমরা শুরুতে বললাম যে আমরা তিনটি ভাগ রয়েছে, তিনটি ভাগ নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা উপন্যাসের শুরুতে আমরা একটা ধারণা দিলাম প্রাথমিকভাবে যে কার সাথে কার কি সম্পর্ক। তাহলে হিরম্বের পূর্ব স্ত্রী উমা, পূর্ব স্ত্রী বলতে সে আত্মহত্যা করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে উমা আসলে প্রচন্ড একটা হিরম্বের কাছ থেকে যে প্রকৃত ভালোবাসার যে মূল্যটা, সে মূল্যায়িত না হয়ে ভালোবাসার মুক্তি চেয়েছিল, সে মুক্তিটাকে না পেয়ে উমা প্রচন্ড আত্মঅভিমানে পৃথিবীর ভালোবাসা নামক হিরম্বের দেওয়া ছোট মুক্তিটাকে অবহেলা করে বড় মুক্তিটাকে আলিঙ্গন করেছে মৃত্যুর মধ্য দিয়ে, এবং হিরম্বকে একটি সজোরে খুব জোরে, এবং উমার মৃত্যুর পরেই মূলত হিরম্ব বাড়ি ছেড়ে দেয়। এবং সুপ্রিয়া তার প্রথম জীবনের প্রেমিকা এবং হিরম্বর শেষ জীবনের প্রেমিকা আনন্দ। উপন্যাসের যে তিনটা ভাগ রয়েছে, প্রথম ভাগ দিনের কবিতা, দ্বিতীয় ভাগ রাতের কবিতা, এবং তৃতীয় ভাগ দিবারাত্রি কাব্য। এই উপন্যাসে যে আমরা শুরুতে বলেছি যে আসলে বইয়ের যে চরিত্রগুলো রয়েছে, এই যে হিরম্ব, সুপ্রিয়া, আনন্দ, অনাথ, মালতী, এই চরিত্রগুলোকে আমরা কখনো একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আমরা গ্রহণ করব না। তাহলে কি করবো, একটা খণ্ড খণ্ড রূপে আমরা ধরব। আমরা যদি এই চরিত্রগুলোকে একটা মন হিসেবে ধরি, আমাদের ব্যাপারটা একটু সহজ করে বলি, যে চরিত্রগুলোকে আমরা বলছি আমাদের মন, এক একটা মন। হিরম্ব আমার একটা মন, সুপ্রিয়া আমার একটা মন, আনন্দ একটা মন, উমা একটা মন। আমরা একটু সংক্ষেপে বলি, এই মনকে আমরা আমাদের বোঝার স্বার্থে আমরা পাখির সাথে তুলনা করি। মন বড্ড বেশি চঞ্চল, পাখি যেমন চঞ্চল। মন পাখি কি আর এক গাছে বাসা বাঁধতে চায়? বাসাটা পুরনো হলে সে নতুন করে বাসা বাঁধতে চায়, আরেকটা নির্ভরযোগ্য সে বাসার সে সন্ধান করে, আরেকটা পেলেতে পেল, না পেলে পাওয়ার আকাঙ্ক্ষায় দীর্ঘ পথ ধরে সে চলতে চায়। আমাদের হিরম্বকে মনে হয়েছে এরকম একটি পাখি, একটা পুরাতন নীড় ছেড়ে দিয়ে নতুন নীড়ের দিকে সে যাত্রা করেছে। এই উপন্যাসের প্রথম ভাগে আছে হিরম্ব এবং সুপ্রিয়া কথিত অবাধ প্রেমের ইশারা। দ্বিতীয় ভাগে রয়েছে মনোজটিলতার এক নির্যাস। হিরম্বর ৩২ বছর বয়স প্রাপ্তির পর মালতীর সাথে দেখা হয়, তখন মালতীর ঘরে কি রয়েছে, আমাদের আনন্দ আছে। আর এই আনন্দকে আসলে ভালোবাসা যায়, এই আনন্দ ভালোবাসার এক অবাধ জমিন বিছিয়ে রেখেছে। এই তৃতীয় ভাগে সে হিরম্বর জীবনে সুপ্রিয়া, আনন্দ পাশাপাশি দোলাচল বৃত্তিতে অবস্থান করে, এবং এই উপন্যাসটি যেখানে শেষ হয়েছে খুব নাটকীয় ভাবে শেষ হয়েছে। হিরম্বর সামনেই আনন্দ চিতায় উঠে আত্মহত্যা করে। হিরম্বর একটুকু শক্তি হয় না আনন্দকে বাধা দিয়ে রাখার, নিজের বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে থাকার এই ক্ষমতাটুকু হিরম্বর হয় না। আমরা একটু দেখি যে উপন্যাসের যে তিনটা ভাগ, প্রথম ভাগ, এই প্রথম ভাগেই উপন্যাসের দিনের কবিতার অংশের মধ্যে দেখানো হয়েছে হিরম্ব এবং সুপ্রিয়া সেই পূর্বেকার স্মৃতি। বিয়ের ৫ বছর পরে হিরম্ব সুপ্রিয়ার বাড়িতে, রূপাইকুড়া সুপ্রিয়ার বাড়িতে গিয়ে একদিন
হাজির হয়েছে এবং সুপ্রিয়া খুব অস্থির হয়ে গিয়েছে হিরম্বের উপস্থিতিতে, কিভাবে তাকে সেবা দেওয়া যায়। এই সুপ্রিয়া একদিন হিরম্বর প্রেমে পড়েছিল। হিরম্ব বেশ আয়োজন করে সুপ্রিয়ার এই প্রেমে যোগ দিয়েছিল। পাখি একটা বাসায় তো থাকলো, আর কতদিন এখানে থাকা চলবে না। এত করে মন পাখি নিজেও নিস্তেজ, তার বাসাটা হয়তো এই অবহেলার সুযোগে কবে ভেঙে পড়বে। কাজে হিরম্ব নিজ দায়িত্বে, অভিভাবকের দায়িত্ব নিয়ে বুঝিয়ে শুনিয়ে তার সুপ্রিয়াকে অশোক নামের এক দারোগার বউ করে তাকে পাঠিয়ে দিল। এই সুপ্রিয়ার স্বামী থাকা সত্ত্বেও, সংসার থাকা সত্ত্বেও, স্বামীর সংসারে আর্থিক স্বাধীনতা থাকা সত্ত্বেও, অনেকটা আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তার মন পড়ে রইল আমাদের হিরম্বর কাছে। আসলে আমার কাছে মনে হচ্ছে যে হিরম্বর কাছে এটা মনে হচ্ছে সে রবীন্দ্রনাথের ভাষার মতো, যে প্রেমিক প্রিয়া বড় হলে ভালো পাত্র দেখে তাকে বিয়ে দিয়ে দিতে হয়। হিরম্বরে আসলে ভেতরের ওইটুকু ক্ষমতা, প্রেমের ওইটুকু পেছন থেকে প্রচন্ড শক্তিতে টেনে ধরে রাখবার ক্ষমতা হিরম্বের দোলাচল বৃত্তিতে আসলে নেই। হিরম্ব তাকে ছেড়ে দিয়েছে। অথচ এই সুপ্রিয়া তাকে আজও ঠিক আগের মতো করেই ভালোবাসে এবং সুপ্রিয়া এখানে বারবার হিরম্বকে তার নারীত্বের সমস্তটুকু উজাড় করে দেওয়ার জন্য ইশারা দেয়। সেও এক ভালোবাসার জমিন বিছিয়ে রেখেছে আনন্দের মতো, কিন্তু হিরম্ব সেটুকু সে গ্রহণ করে না। এবং হিরম্ব একটা পর্যায়ে অশোকের অনুপস্থিতিতে, সুপ্রিয়ার স্বামী দারোগা অশোকের অনুপস্থিতিতে সন্ধ্যার পরে পাশে বনের মধ্যে যায় দুজনে ঘুরতে, এবং একটা বৃষ্টিময়, একটি মেঘের একটি পরিবেশ তৈরি হলে, পরিবেশটি এরকম যে আকাশ মেঘে ঢাকা, ওদিকে বিদ্যুৎ চমকায়, শুকনো ঘাসে ঢাকা মাঠে হিরম্ব আস্তে আস্তে পায়চারি করে। আজ রাত্রে যদি বৃষ্টি হয়, কাল হয়তো মাঠের বিবর্ণ বিশীর্ণ তৃণ প্রাণবন্ত হয়ে উঠবে। আমি আবারও বলছি লাইনটুকু, আকাশ মেঘে ঢাকা, বুঝে নিও, আকাশ মেঘে ঢাকা, ওদিকে বিদ্যুৎ চমকায়, শুকনো ঘাসে ঢাকা মাঠে হিরম্ব আস্তে আস্তে পায়চারি করে। আজ রাত্রে যদি বৃষ্টি হয়, কাল হয়তো মাঠের বিবর্ণ বিশীর্ণ তৃণ প্রাণবন্ত হয়ে উঠবে। এইটুকু লাইনের মধ্যে আমরা একটা বিষয় বুঝতে পারছি, যে আমাদের সুপ্রিয়ার হৃদয়টা কতটা শুষ্ক হয়ে উঠেছে। সুপ্রিয়া কি চাচ্ছে, এখানে একটা প্রতীকী প্রকাশ, এই লাইনগুলো একটা প্রতীকী প্রকাশ। সুপ্রিয়ার হৃদয়ে যে ভালোবাসা নামক যে সবুজ ঘাসগুলো অনেক দিন বৃষ্টির পানির অভাবে যে শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে, যা হিরম্বের উপস্থিতিতে সেই হলুদ হয়ে যাওয়া ঘাসের যদি বৃষ্টি পড়ে, ভালোবাসা নামক বৃষ্টি পড়ে, তাহলে ঘাসগুলো পুনরায় সজীব হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। কিন্তু হিরম্ব সে সুপ্রিয়ার ভালোবাসার ঘাসগুলোকে, হৃদয়ের ভালোবাসার ঘাসগুলোকে সে সজীব বা জ্যান্ত করতে সে অক্ষম। এবং হিরম্ব জানে সে যদি ভালোবাসা নামক ঘাসকে তার ভালোবাসার জল দিয়ে তাকে যদি আবার জীবিত করে, আবার যদি শুষ্ক থেকে যদি আবার থেকে সজীব করে তাকে ফিরিয়ে দেয়, তাহলে এই ভালোবাসা নামক এই ঘাসের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে। এই ঘাসগুলোকে বেড়ে ওঠা দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। আবারও হিরম্ব সুপ্রিয়ার কাছ থেকে পলায়নপর হওয়ার চেষ্টা করে। সুপ্রিয়ার একটা বিশ্বাস ছিল যে হিরম্বের স্ত্রী উমা আত্মহত্যা করেছে। কেন সে আত্মহত্যাটা এই জন্য করেছে যে উমা হয়তো জেনে গিয়েছিল হিরম্ব প্রকৃতপক্ষে ভালোবাসে সুপ্রিয়াকে,
কিন্তু কোনো কারণে সঙ্গে হিরম্বর বিয়ে হয়নি, এবং হিরম্বের ভেতরে এখনো সে ভালোবাসাটা রয়েছে, শুধু সুপ্রিয়ার জন্যই জমা রয়েছে। হয়তো এই সত্যটি একটি সময়ে উমা যখন জানতে পারে, তখন প্রচন্ড আত্ম অভিমান উমা আত্মহত্যা করে। আত্ম অভিমানে উমা আত্মহত্যা করে। যখন এই কথাটি, সুপ্রিয়ার এই বিশ্বাসের সত্যটি যখন হিরম্বের কাছে জানায় যে এই জন্যই হয়তো উমা আত্মহত্যা করেছে, তখন সত্যবাদী, আত্মবাদী, আত্মবিশ্লেষণবাদী মানুষ হিরম্ব সুপ্রিয়াকে জানায় তার এই জানা, তার এই ধারণাটি মিথ্যে এবং ভুল। আসলে সুপ্রিয়া কোনোভাবেই সেই জন্য আত্মহত্যা করেনি। এই যে হিরম্বর প্রতি সুপ্রিয়ার একটা বিশ্বাস, এতদিনের যে একটি সজীব জীবন্ত মুহূর্তের মধ্যে, ক্ষণকালের মধ্যেই মিথ্যে প্রমাণিত হয়ে গেল। সুপ্রিয়া প্রচন্ড ভাবে ধাক্কা খেল মানসিকভাবে। সুপ্রিয়া এই যে একটি মানসিকভাবে ধাক্কা খেল, এই ধাক্কা খাওয়ার পরে সুপ্রিয়া হিরম্বকে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে, যে কথা হিরম্ব কোনো উত্তর করে না, কিন্তু হিরম্বকে এই কথাটি নিশ্চয়ই আঘাত করে। সে কথাটি হচ্ছে যে, আমি সরাসরি এখান থেকে একটু বইয়ের ভাষাটাই পড়ার চেষ্টা করছি, তাহলে তোমাদের একটু শুনতে সুবিধা হবে। আচ্ছা, সে কথাটি হলো যে, আজ বুঝলাম, সুপ্রিয়া হিরম্বকে বলছে, আজ বুঝলাম আপনার স্ত্রী আত্মহত্যা করেছে কেন। আপনি মেয়ে মানুষের সর্বনাশ করেন ঠিকই, কিন্তু তার দায়িত্ব নেওয়ার সময় হলেই যান এড়িয়ে। বলছে আপনি মেয়ে মানুষের সর্বনাশ করেন ঠিকই, কিন্তু তার দায়িত্ব নেওয়ার সময় হলেই যান এড়িয়ে। এই কথার মাধ্যমে আপাতত দৃষ্টিতে আমাদেরকে মনে হতে পারে আমরা হিরম্বকে চরিত্রহীন বলতে পারি, হিরম্বকে একেবারে শরীর সর্বস্ব প্রেমকে উপভোগ করার কথা বলতে পারি, কিন্তু মোটেই এটি নয়। হিরম্বকে চরিত্রহীন বলা হয়নি। হিরম্বকে বলা হয়েছে যে আপনি কারো মধ্যে, কোন নারীর মধ্যে ভালোবাসা তৈরি করতে স্পর্শে, আপনার স্পর্শে কারোর মধ্যে লুকায়িত সুপ্ত নারী শক্তি জাগরণ ঘটাতে পারে। আপনার স্পর্শে কোনো নারী জেগে উঠতে পারে। নারী যখন তার ভেতরে ভালোবাসাটাকে আপনার স্পর্শে, তার শুষ্কতাকে, তার রুক্ষতাকে যখন আপনার স্পর্শে সজীব করে তোলে, নারীত্ব শক্তি যখন পূর্ণতার পথে যাত্রা করতে চায়, ঠিক এমনই মুহূর্তে আপনি সেখান থেকে সরে চলে আসেন। আপনি তার সেই সম্ভাবনাময় ভালোবাসাময় শক্তিটুকু বিকশিত হতে দেন না, তখন সে নারীত্বের পূর্ণতার পূর্ণ করার দায়িত্বটুকু আপনি তখন গ্রহণ করতে পারেন না। অর্থাৎ ওই যে আমরা শুরুতে বললাম যে মানিক কিন্তু শুরুতে যে হিরম্ব কাকে ভালোবাসতে আসলে উজাড় করেই ভালোবাসে, তার ভালোবাসাটাকে সে আসলে পরীক্ষা করে দেখতে চায়। অর্থাৎ হিরম্ব ভালোবাসাটাকে ঠিক নাড়াচাড়া করে দেখতে চায়, ভালোবাসাটা কেমন। ঠিক যখন সে বিষয়টি তার জানা হয়ে যায়, তখন সে সেখান থেকে সরে আসে। হিরম্বর একটি শুধুই কোথাও স্থির না হয়ে সামনের ট্রেনে শুধুই চলে যাওয়ার যে একটি অভ্যাস, হিরম্বর এই ব্যক্তিত্বের মানুষ তার ভিতরে যে দায়িত্ব নেওয়ার যদি কোনো যোগ্যতার অভাব রয়েছে বলে আমরা পাঠককুল মনে করতে পারি, সে দায়িত্ব নিতে ভয় পায়, উপযুক্ত দায়িত্ব নিতে ভয় পায়। আমাদের এই হিরম্ব
এবং এই জায়গা থেকে হিড়ম্ব যখন সুপ্রিয়ার কাছ থেকে, এই যে সুপ্রিয়া এতদিন পরে সুপ্রিয়া হিড়ম্বকে পেয়ে যখন সে আবার জেগে ওঠে, তখন আবার সুপ্রিয়াকে 6 মাসের তাকে ভালোবাসার কথা বলে 6 মাস পর সে আবার ফিরে যাবে তার কাছে। সময় নিয়ে কোনো মতে সুপ্রিয়া সেখান থেকে চলে আসে এবং এই সুপ্রিয়া সেখান থেকে, সুপ্রিয়ার কাছ থেকে হিড়ম্ব চলে আসে। চলে আসার পরে হিড়ম্ব সাক্ষাৎ পায় আনন্দর বাবা মা অনাথের সঙ্গে নদীর ধারে, এবং অনাথ তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার সঙ্গে সেখানে সাক্ষাৎ হয় সেই তাদেরই গ্রামের মালতীর সাথে, যে মালতী এবং অনাথ তাকে বললাম এককালে ভালোবেসে গ্রাম ছেড়ে তার বিয়ে করেছিল। এবং তার সেখানেই দেখা হয় উপন্যাসের দ্বিতীয় ভাগে রাতের কবিতায় আনন্দর সঙ্গে। প্রথম দেখাতেই আনন্দকে তার ভেতরের একটি জায়গার পরিবর্তন আসে। দ্বিতীয় ভাগটা আমি একটু আগে দেখছি রাতের ভাগ, এটা এই দ্বিতীয় ভাগ যে জায়গাটা, সুপ্রিয়ার বিয়ের 5 বছর পর যখন হিড়ম্ব জানতে পারে সুপ্রিয়া আশায় আছে, সে সুপ্রিয়াকে 6 মাসের সময় নিয়ে পর্যদস্ত করে সেখান থেকে চলে আসে। যে বললাম চঞ্চল চিত্ত হিড়ম্বের দেখা হয় অনাথের সাথে, তারই হাত ধরে সে ফিরে আসে অনাথের কুটিরে, অনাথের আশ্রমে। অনাথের আশ্রমে এসে হিড়ম্বের মনে হয়েছিল যে অনাথ এবং মালতী পরস্পরকে ভালোবেসে ঘর ছেড়েছিল, কিন্তু তাদের মধ্যে সে আর প্রেমটি দেখতে পায় না। সে দেখতে পায় তাদের মধ্যকার প্রেমটা মরে গেছে। তবে সেখানে কি রয়েছে? তাহলে কেন তারা দুজনে একসঙ্গে আছে? বেঁচে থাকার কিছু উপাদান রয়েছে। উপাদান তার সন্তান আনন্দ রয়েছে। প্রেম মরে গেছে, কিন্তু রয়েছে কিছু অভ্যাস, কিছু মায়ার সমষ্টি। বিয়ের পরের জীবনটা আসলে কিছু অভ্যাস এবং কিছু মায়ার সমষ্টি। ভালোবাসা নামক যে বস্তুটার কথা যেটা আমরা বলি, সেটা কতটুকু থাকে সেটা আসলে মেপে দেখা সময়ের ব্যাপার মাত্র। সেখানে দেখো অনাথ এবং মালতীর মধ্যে শেষ হয়ে গিয়েছে, ভালোবাসা ফুরিয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। তাহলে এই যে পাখিরা নির্বাধে একসাথে থাকার কথা, ভালোবাসা ফুরালে তো সে তো অভ্যস্ততা। এরই মাঝে মালতী বৌদির মেয়ে আনন্দকে দেখে হিড়ম্বের মন কেমন যেন, শুরুতে বললাম উত্তেজনার আবেগে দিশারা হয়ে যায়। দুজন দুজনার প্রেমে পড়ে যায়। তারা রাতের বেলায় আনন্দের চন্দ্রকলার নাচ যেন নতুন করে তাকে অনেক কিছু শেখায়। এই আনন্দকে ঘিরে হিড়ম্ব আমরা বলতে পারি যে একটি টুকরো মানসিক অংশ থেকে একটি পূর্ণ মানসিকতার পথে, একটি পূর্ণ মানুষের পথে আমাদের হিড়ম্ব যাত্রা শুরু করে। আসলে আমরা আনন্দে এমন একটি মেয়ে, যদি সুপ্রিয়ার সঙ্গে আমরা তুলনা করি আনন্দর, তাহলে আমরা এখানে বলতেই পারি যে সুপ্রিয়ার আবেগ অত্যন্ত তীব্র। একটু বৃষ্টিতেই বন্যা হয় সুপ্রিয়ার আবেগে, কিন্তু আনন্দ শান্ত বহতা নদীর মতো অতি বর্ষাতেও কুল উপচায় না। আমরা আনন্দের একটু তুলনা করলাম সুপ্রিয়ার সাথে, যে এই আনন্দর প্রেমে পড়ে হিড়ম্ব ধীরে ধীরে নিজের ভেতরকার মানুষটিকে আবিষ্কার করতে চেষ্টা করে। সে সাধারণ মানুষ হতে শুরু করে। সুপ্রিয়াকে ত্যাগ করে, সুপ্রিয়াকে ফেলে এসে
সুপ্রিয়াকে অন্যের হাতে বিয়ে দিয়ে উমার আত্ম অভিমানের মধ্য দিয়ে আত্মহত্যা করার পরেও হিরম্বের ভেতর যেটা ঘটেনি, যে পরিবর্তনটা ঘটেনি, কিন্তু আনন্দের উপস্থিতিতে তার সেটি হয়ে যায়। অর্থাৎ তাহলে কি আমরা বলতে পারি যে হিরম্ব ঠিক এতদিনে তার প্রকৃত ভালোবাসার মানুষটি সে সাক্ষাৎ পেয়েছে? দেখো, সুপ্রিয়াকে ত্যাগ করে হিরম্বের যা হয়নি তা এখন হল আনন্দকে দেখে। নিজের কাছে নিজের মূল্য অসম্ভব রূপে বেড়ে গেল হিরম্ব। হিরম্ব অনুভব করলো আমার বেঁচে থাকা দরকার, আমার অস্তিত্ব দরকার। কার জন্য? আনন্দের জন্য। তার মনের ভাষার মতো স্পষ্ট হয়ে এ ভাষা জেগে উঠেছে। আনন্দ যেন চলে যাবার আগে আর একবার তার চোখের দিকে তাকায়। কখন? মানে প্রাথমিক যখন তার সঙ্গে তার দেখা হয়ে যায়। অনেকক্ষণ দুজনার সঙ্গে কোনো কথা হয় না। একটা পর্যায়ে আনন্দের সঙ্গে হিরম্বের প্রেম হয়ে যায় এবং আনন্দ খুব আশাবাদী হয়ে, খুব উচ্ছ্বাস নিয়ে আনন্দ হিরম্বকে একদিন জিজ্ঞেস করে, আচ্ছা, প্রেম কতদিন বাঁচে? প্রেম কতদিন বাঁচে? হিরম্ব উত্তর দিল, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, বড়জোর 1 মাস প্রেম বাঁচে। ঠিক এই কথা শোনার পরে আনন্দের উৎসাহে ভাটা পড়ে। আনন্দের ভেতরটা শুকিয়ে উঠতে থাকে। আনন্দের ভাবক যৌবনের নদীতে যে খরস্রোতা বয়েছিল তাতে ধীরে ধীরে ভাটা পড়ে আসে। আনন্দ হিরম্বের উপস্থিতিতে সে পূর্ণিমার চাঁদের মতো পূর্ণতার পথে ভালোবাসা নিয়ে যাত্রা শুরু করেছিল। হিরম্বের মুখে এই কথা শোনার পরে আনন্দ অমাবস্যার চাঁদের মতো ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে শুরু করে। ক্ষয়িষ্ণুতা তাকে খুব আঁকড়ে ধরে। কিন্তু হিরম্ব আনন্দের উপস্থিতিতে এতকাল যে হিরম্ব জীবনের বিশ্লেষণ ছাড়া থাকতে পারেনি, সে শুধুই জীবনকে বিশ্লেষণ করে এসেছে। জীবনকে বিশ্লেষণ করার জন্যই সে প্রেমে পড়ে। কিন্তু আনন্দের প্রেমে পড়ে, আনন্দের উপস্থিতিতে হিরম্ব জীবনের বিশ্লেষণ ছেড়ে দিয়েছে। সে জীবনে প্রবেশ করেছে, সে জীবনের বিশ্লেষণ আর করে নাই, না কি সে জীবনে প্রবেশ করেছে। হিরম্ব এখন আনন্দের উপস্থিতিতে প্রেম আর উপলব্ধি করছে না, অনুভব করছে না। আনন্দের সাথে হিরম্বের হৃদয়ে প্রেম এখন নবলব্ধ হৃদয়ের নবলব্ধ ধর্ম। অর্থাৎ হিরম্বের হৃদয়টাও যেন নতুন করে জাগ্রত হয়েছে। হিরম্বের হৃদয়টা যেন একটা নতুনত্বের একটি স্বাদ সে পেয়েছে। হিরম্বের বুক বেশ হিম হয়ে আসে। হিরম্বের ভাবনার আকাশে অনেক কিছু চিন্তা আসে। এমন একটি পর্যায়ে আসে উপন্যাসের 3য় পর্যায়ে। এই 3য় পর্যায়ে উপন্যাসে আমরা দেখতে পাই হিরম্বর জীবনে সুপ্রিয়া এবং আনন্দের পাশাপাশি উপস্থাপন। আনন্দ এবং সুপ্রিয়ার সঙ্গে তাদের সাক্ষাৎ হয় এবং তারা
আনন্দ হিরম্বের কাছে কি চায়, সুপ্রিয়া হিরম্বের কাছে কি চায়, হিরম্ব সুপ্রিয়াকে কি দিতে চায়, বা হিরম্ব আনন্দকে কি দিতে চায়, সবকিছু বোঝার পরেও সুপ্রিয়া নিজের মনে নিজেই কাহিনী আঁটে যে হিরম্ব এখনো তারই আছে, হিরম্ব এখনো তাকে আগের মতোই সে ভালোবাসে, হিরম্ব শুধু আমার। ওদিকে আনন্দের মা বাবার ভালোবাসা সরে গিয়ে যে একটা অভ্যস্ততা ছিল তারও পর্দা পড়ে যায়। আনন্দের মা বাবার জীবনে ভালোবাসাটা মরে গিয়েছে অনেককাল আগে, এবং আনন্দের বাবা অনাথ মাস্টার সে সংসার জীবনে ভালোবাসা নামক এই বস্তু থেকে সে মুক্তি চায়, সে নিরুদ্দেশকে উদ্দেশ্য করে আবার সে পুনরায় সংসার ত্যাগী হয়ে যায়। আনন্দের মা মালতী অনাথ মাস্টারকে খুঁজতে সেও উদ্দেশ্যহীন পথে উদ্দেশ্য করে যাত্রা শুরু করে। আনন্দ এখানেই একাকী পড়ে রইল। তবে মালতীর একটি বিশ্বাস ছিল আনন্দকে দেখবার জন্য হিরম্ব নামক পুরুষটি তার রয়ে গেল। এই বিশ্বাসের পরে ভর করে আনন্দকে রেখে সে নিরুদ্দেশ্য উদ্দেশ্যে, আর হিরম্ব সে বড় অস্থির হয় আর ব্যাকুল হয়ে পড়ে সবকিছু ছেড়ে আসায়। এদিকে সুপ্রিয়া তার সবকিছু ছেড়ে চলে এসেছে, সবকিছু ছেড়ে আসা সুপ্রিয়াকে ফিরিয়ে দিয়ে সে বিধ্বস্ত হয়ে আনন্দের কাছে ফিরে আসার চেষ্টা করে। সুপ্রিয়াকে ফিরিয়ে দিয়ে সুপ্রিয়া যেমন বিধ্বস্ত হয়েছে, হিরম্ব ভেতর থেকে সে বিধ্বস্ত হয়েছে। আসলে হিরম্ব ঠিক তখনও বুঝতে পারছে না হয়তো সে কি সুপ্রিয়াকে চায় নাকি সে কি আনন্দকে চায়। তবু তারপরে যেহেতু সুপ্রিয়ার স্বামী আছে, অন্তত সে ফিরে যায়। তারপর সে তার ভেতরটা চায় না, সে আবার ফিরে যায়। একটা দোলাচল বৃত্তি কাজ করে। আবার আনন্দের মনোজে বড্ড বেশি অশান্ত হয়ে আছে, কারণ আনন্দ আগে বিশ্বাস করেছে হিরম্বর কাছ থেকে আনন্দ যে ভালোবাসাটা একটা সময় পেয়েছে সে ভালোবাসাটা সে পাবে না, তার ভালোবাসা মরে যাবে। আর ভালোবাসা মরে গেলে মরে যাবে। তাই হিরম্বকে পেয়ে ক্ষণিক সময়ের জন্য আনন্দে থাকার চেষ্টাটাই করে আনন্দ, কেননা প্রেম ভালো মিলনে মলিন হয়, সজীব হয়। এই হিরম্বই তাকে বুঝিয়েছিল যে ভালোবাসা চিরদিন থাকে না, মরে যায়। আর আনন্দ আর এই চিত্তকে শান্ত করে হিরম্বকে দেখিয়ে দেয় পরিণীত রূপে মন আর প্রাণের নিশ্চল স্থিরতা। মন পাখি আর কোথাও ছুটবে না, মন পাখি এখান থেকেই শেষ। আসলে আমার কাছে মনে হয়েছে যে হিরম্বের মধ্যে যতটুকু প্রাণ শক্তি ছিল তার সবটুকু নিঃশেষ হয়ে গিয়েছে, তার সবটুকু শেষ হয়ে গিয়েছে। এই জন্য যে হিরম্বের প্রাণটির কিছু অংশ খেয়ে গিয়েছে তার স্ত্রী উমা, যে আত্মঅভিমানে আত্মহত্যা করে। হিরম্বের প্রাণ শক্তির অনেক অংশ শুষে গ্রহণ করেছে তার প্রথম জীবনের প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া, সেখানেও সে নিঃশেষ রূপে দান করেছে। বাকি যতটুকু অবশিষ্ট সে প্রাণ শক্তির ততটুকু খরচ করেছে, ততটুকু ব্যয় করেছে আনন্দের পেছনে। হিরম্ব এখন হৃদয় ভরা একটি শূন্য মানুষ, অনেক বড় শূন্য হিরম্বের হৃদয়ের মধ্যে বাসা বেঁধে আছে। হিরম্ব দেওয়ার মতো আর কি অবশিষ্ট নেই। হিরম্ব আনন্দকে দেওয়ার মতো আর কিছু নেই তার কাছে, হিরম্ব সুপ্রিয়াকে দেওয়ার মতো আর কিছু নেই। হিরম্বে যা কিছু ছিল তা খরচ করে ফেলাছে।
বিধায় হেরম্বার কাউকে শক্ত করে টেনে নিজের মতো করে কাছে আঁকড়ে ধরতে সে পারে না। এখানেই হেরম্বর ব্যর্থতা। আসলে সহজ করে যদি বলি, উপরের এই সকল চরিত্র, এই হেরম্ব, এই সুপ্রিয়া, এই আনন্দ, এই উমা, চরিত্রগুলো গভীরভাবে অন্তর্দৃষ্টিতে দেখলে আমাদের সমাজের চারপাশেই রয়েছে, ইভেন তোমার আমার মধ্যেই রয়েছে। এই চরিত্রগুলো বসবাস করে, কেউ আমরা বুঝতে পারছি, কেউ আমরা পারছি না। মানিক এগুলো নিয়ে খেলা করেছে। মানিক বন্দ্যোপাধ্যায় আসলে মানুষের মনকে নিয়ে খেলা করতে বেশ পছন্দ করতেন এবং তিনি সেটি করেছেন। হয়তো তার এই খেলা করে স্টাইলটা কারো পছন্দ হতেও পারে, নাও পারে। আমাদের এই যে হেরম্ব নামক ট্রেনের যাত্রাপথে কোথাও কোনো স্থিরতা নেই, কোথাও কোনো স্টেশন থেকে যাত্রী তুলে তার ট্রেনে নেওয়ার ক্ষমতা হেরম্বার নেই। এবং এই হেরম্ব প্রতি মুহূর্তে তার ব্যক্তিত্বকে প্রতি মুহূর্তে সে বিশ্লেষণ করে চলেছে। বিশ্লেষণই যেন হেরম্বের জীবনের একমাত্র উদ্দিষ্ট পন্থা। আমরা শেষটা আমরা এভাবে দেখতে পারি যে দিবারাত্রির এই কাব্য, এই উপন্যাসে হেরম্ব বারবার ফিরে আসে, ফিরে যায়। ধরা নাহি দেব হাই ধরনের এক প্রেমিক চরিত্র। যৌবনে নিজের প্রেমিকা সুপ্রিয়াকে সুখের সঙ্গে বিয়ে দিয়ে দিল। আবার অনেক বছর পরে দেখা করতে গিয়ে দেখা যায় হেরম্বের প্রতি সুপ্রিয়ার প্রেমের দাবিটা অত্যন্ত ভয়াবহ রূপে ফুটে উঠেছে। যদিও স্বামী সংসারে অভ্যস্ত সুপ্রিয়া, কিন্তু পুরনো অপূর্ণ প্রেমের জাগরণ বারবার হেরম্বকে পা চালিয়ে নিয়ে চলে সুপ্রিয়ার বাড়িতে। হেরম্ব কেন গেল সুপ্রিয়ার বাড়িতে? কি উদ্দেশ্য গেল সুপ্রিয়ার বাড়িতে? উমার মৃত্যুর পরে তাহলে সে পুরনো প্রেমের ভেতরকার শক্তি তাকে জোর করে ঠেলে পাঠিয়ে দিয়েছে কাদের বাড়িতে? এই সুপ্রিয়ার বাড়িতে। একই সময়ে কঠিন হৃদয় অধিকারী একজন প্রৌঢ় হেরম্ব তরুণী আনন্দের প্রেমে পড়ল। হেরম্ব এক দোলাচল সাগরের পরে উভয়কে দেখা দিয়ে যেতে থাকে। তবু চূড়ান্ত প্রণয় অধরাই থেকে যায় এবং শেষ দৃশ্যে আনন্দে নিজের গায়ে অগ্নিসংযোগ যেন এক প্রতীকী দৃশ্য। এবং শেষে কিন্তু আনন্দ কিন্তু আত্মহত্যা করবে একটি নিজেই চিতা সাজিয়ে, এবং সেই চিতাটি কৌশলে আনন্দ কৌশলে হেরম্বকে দিকে সাজিয়ে দেয়। কি নিষ্ঠুর, কি নির্মমতা! যে চিতায় হেরম্ব প্রেমিক সত্তা একটু পরে আত্মবিসর্জন করবে, সেই চিতায় সাজিয়ে দিচ্ছে হেরম্ব। ওই যে বললাম, হেরম্বের ভিতরে আসলে কিছুই নেই, কোনো প্রাণ শক্তি অবশিষ্ট নেই যাকে সে টেনে আঁকড়ে ধরবে। আসলে হেরম্বের এখন যে অবস্থা, আনন্দকে ঘিরে হেরম্বের হৃদয় আসলে শেষ হয়ে যাওয়া প্রদীপের বুকে দপ করে সলতে জ্বলে জ্বলে পড়ছে, এমন একটি অবস্থা তৈরি হয়েছে। তেল নিঃশেষ হয়ে যাওয়া প্রদীপের বুকে সলতে দপদপ করে পড়ছে। এর উপর তেল শেষ হয়ে গিয়েছে। আসলে চন্দ্রকলা রাতে পূর্ণিমার চাঁদে চন্দ্রকলার নৃত্যের ছলে, পূর্ণিমার রাতে চন্দ্রকলার নৃত্যের ছলে আনন্দের আত্মাহুতি, আনন্দে নিজের একটি কষ্টের বহিঃপ্রকাশ। এই আনন্দের শারীরিক মৃত্যু, এটা এখানে প্রতীকী। আসলে আনন্দে হেরম্বের প্রেমের আগুনে পুড়ে নিজেকে শেষ করে দিল। আনন্দর সর্বাঙ্গই জ্বলছে,
খালি চোখ দিয়ে দেখলে মনে হবে আনন্দের বাইরের অংশ পড়ছে। আসলে এটি বাইরের অংশ পড়া নয়, এটি ভেতরের অংশ পড়ছে, পুরে কয়লা হয়ে গিয়েছে। কেননা আনন্দ বুঝতে পেরেছে হেরম্বের প্রেম আনন্দের প্রতি এখন মরে গিয়েছে। হেরম্বের প্রেম কোথাও স্থির নয়। হেরম্ব আনন্দের ভালোবাসা নামক অস্ত্র প্রয়োগ করে আনন্দকে শেষ করে দিয়েছে। ওই যে আনন্দের সর্বনাশ করেছে, এই সর্বনাশ করা তার শারীরিক কামনা বাসনার চরিতার্থতা করা নয়, ভালোবাসাকে জেগে তুলে ভালোবাসাকে টিপে ধরে মেরেছে। এই যে ভালোবাসা হেরম্বের দৃষ্টিতে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, বড় জোর 1 মাস বাঁচে। প্রেম যে আসলে হৃদয়ের অনুভূতি, আনন্দের পক্ষে আসলে হেরম্বের কাছে আর কখনোই ফেরা সম্ভব নয়। তাই এই আয়োজন করে হেরম্বের কাছ থেকে আনন্দের বিদায় নেওয়া। আর আনন্দ অতি সুকৌশলে এই আয়োজন হেরম্বকে দিয়েই করিয়ে নিয়েছে। উপন্যাসের শেষে কিন্তু অনেক বড় একটা কিন্তু রেখে যায়। উমা আত্মাহুতি দিল, আনন্দ আত্মাহুতি দিল, সুপ্রিয়া ফিরে গেল অশোকের কাছে। সুপ্রিয়া ফিরিয়ে গেল বলতে ফিরিয়ে দেওয়া হলো তাকে। সুপ্রিয়া ভালোবাসে কিন্তু হেরম্বকে, ফিরে এসেছিল হেরম্বের কাছে। হেরম্ব কি তাহলে পুনরায় সুপ্রিয়ার কাছে যাবে, নাকি হেরম্ব সেই সমস্ত নেড়ি ছেড়ে মন পাখি নতুন কোন পাখি আবার সে গন্তব্য শুরু করবে? একটা কিন্তু অনেক বড় কিন্তু একটি প্রশ্ন। দিবারাত্রি কাব্য উপন্যাসের ঠিক শেষের লাইন, অর্থাৎ যখন হেরম্বের সামনেই সেই পূর্ণিমা রাত্রে চন্দ্রকোলার নাচতে নাচতে যখন চিতায় সাজিয়ে আনন্দ চিতাতে আত্মাহুতি দিল, তখনকার ঠিক সেই মুহূর্তে লাইন, হেরম্ব নিশ্চল হয়ে, হেরম্ব নিশ্চল হয়ে তাকিয়ে রইল, কিছু করার নেই। আনন্দ অনেক আগে মারা গেছে, শুধু চিতায় উঠবার শক্তিটুকুই তার বজায় ছিল। আনন্দের জন্য হেরম্ব আর কি বা করতে পারে? কেননা আনন্দ তো মানসিকভাবে অনেক আগেই মারা গিয়েছিল। তো প্রিয় জ্ঞানার্থীরা, আজকে আমরা ক্লাসটির এইখানেই সমাপ্তি টানছি। উপন্যাসটি যারা এখনো পড়ো নাই, পড়ে নিও, তাহলে তোমার সুবিধা হবে। আমার এই কথাগুলো তোমার ভাবনার পাথেয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।